হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তোষ বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমাদের আলোচ্য বিষয় রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। আমরা কাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, কাদেরকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলি, বাক্যে এদেরকে আমরা কীভাবে ব্যবহার করি, সবই আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দিয়ে শিখতে চলেছি। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এবং আরও বেশি বেশি লাইক করো, কমেন্ট করো। যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আমরা শুরু করি, লেট আস গো। আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরুর আগে তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, লাইক এবং কমেন্ট অবশ্য করবে। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো বা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা শুরু করি রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন যাকে আমরা সেলফ প্রোনাউন বলি। তো আমরা এরকম বহু প্রোনাউন সারাদিনে পাই, অনেক সেন্টেন্সে পাই যেখানে সেলফ যুক্ত ওয়ার্ড থাকে, প্রোনাউন থাকে। যেমন ধরো, তুমি মাই সেলফ পাও, তুমি হিমসেলফ পাও, তুমি হার সেলফ পাও, আওয়ার সেলফ পেতে পারো, তুমি ইয়োর সেলফ পেতে পারো। তো এই ধরনের সেলফযুক্ত শব্দকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। ওকে, বিষয়টা হচ্ছে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কারা, কোত্থেকে এরা এলো? দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম পার্সোনাল প্রোনাউন নিয়ে। সেই পার্সোনাল প্রোনাউনেরই কিন্তু একটা পার্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তাহলে পার্সোনাল প্রোনাউন যখন আমরা আগের দিন শিখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে পার্সোনাল প্রোনাউন কারা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আছে আই উই, সেকেন্ড পার্সনে আছে ইউ, থার্ড পার্সনে আছে হি, শি, ইট, দে, এরা। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থেকে যে প্রোনাউনগুলো তৈরি হচ্ছে আমরা এদেরকেই পার্সোনাল প্রোনাউন বলছি। তার মানে কোনো বিশেষ ব্যক্তি, পার্সোনাল প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বস্তুকে বোঝায়, যাকে আমরা স্পেসিফিক করে দিই, বিশেষ করে দিচ্ছি। যেমন ধরো, তুমি একটা কোনো ছেলের নাম বলছো, কারোর নাম হচ্ছে সৌরভ। তাহলে সৌরভকে তুমি যখন প্রোনাউন ইউজ করছো তুমি কিন্তু ওখানে হি বলবে, কারণ ও একটা ছেলে। তো এই যে আমরা কোনো ছেলের জায়গাতে আমরা হি ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে যদি কোনো মেয়ে আমরা তার নাম বলি আমরা তার জায়গাতে শি ব্যবহার করতে পারি। আবার তুমি যখন বলছো সৌরভ অ্যান্ড সচিন, দুজনের নাম বলছো, তখন তুমি সেখানে দে ব্যবহার করছো। তুমি কোনো বস্তুর ক্ষেত্রে তুমি কোনো বস্তুকে তুমি ইট ব্যবহার করতে পারো। ধরো তুমি বলছো পেন্সিল, তাহলে তুমি পেন্সিলের জায়গায় ইট ব্যবহার করতে পারো। তুমি কোনো ইতর জাতীয় প্রাণী বলছো, তুমি তার জায়গাতে ইট ব্যবহার করতে পারো। যেমন ধরো, তুমি টাইগার বলছো, তুমি কাউ বলছো, তুমি ডগ বলছো, তুমি এদের প্রোনাউন ইট ব্যবহার করতে পারো। তো এরা হচ্ছে থার্ড পার্সন, মিনস এখান থেকে কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন তৈরি হচ্ছে। তাহলে এই যে ফার্স্ট পার্সনে আই এবং উই রয়েছে, সেকেন্ড পার্সনে ইউ রয়েছে, থার্ড পার্সনে হি, শি, ইট, দে আছে, এদের থেকেই কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করব। কীভাবে করবো দেখো। দেখো, আমি এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো শব্দ লিখে রেখেছি। তো আমরা জানি যে সিঙ্গুলার হচ্ছে একজনকে বোঝায়, আর প্লুরাল হচ্ছে একের বেশি যাদেরকে তাদেরকে আমরা বোঝাই, এক বচন আর বহু বচন। তো সিমিলারলি ফার্স্ট পার্সনে যে আই আছে, দেখো আই মানে কিন্তু আমি, তার মানে একজনকে বোঝাচ্ছে। তাহলে আইয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাইসেলফ। ওকে, একজনকে বোঝাচ্ছে। আবার ঠিক আমি যখন উইয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন বানাবো তখন সেটা প্লুরাল হয়ে যাবে, কারণ ওটা অনেককে বোঝায়, তখন হবে আওয়ার সেলভস। ওকে, জিনিসটা খেয়াল করে দেখো, এখানে হয়ে গেল ভিএস, এখানে কিন্তু এফ ছিল। আমরা জানি এখানে এফ, এখানে ভিএস কেন হলো? কারণ আমরা জানি যে এই সমস্ত শব্দের শেষে এফ থাকে, যখন তাদের আমরা প্লুরাল নাম্বার করি তখন এফটা উঠে গিয়ে ভিএস হয়। তাই আমি এখানে একজনে ছিল, সেলফ করেছিলাম, এফ ছিল। আমি যখনই প্লুরাল করলাম তখন আওয়ার সেলফস হয়ে গেল, তখন দেখো ভিএস যোগ হয়ে গেল। ক্লিয়ার? এই একই নিয়ম সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউ, দেখো ইউ হচ্ছে এমন একটা প্রোনাউন, তুমি ইউ মানে তুমি বলতে পারো, ইউ মানে তুমি তোমরা বলতে পারো, ইউ মানে আপনি বলতে পারো, ইউ মানে আপনারা বলতে পারো, আবার ইউ মানে তুইও বলতে পারো, তোরাও বলতে পারো। তো এই যে দেখো, আমরা কিন্তু একটা মানুষকে না বিভিন্নভাবে বাংলাতে আমরা অ্যাড্রেস করি, না কাউকে ডাকি। ধরো কাউকে আমরা তুই বলছি, খুব কাছের বন্ধুকে আমরা তুই বলছি, তোরা বলছি। আবার ধরো কাউকে আমরা তুমি বলছি, তোমরা বলছি, কাউকে আমরা আপনি বলছি, আপনারা বলছি। তো এগুলো কিন্তু আমরা বাংলাতে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করছি, তাই না, শব্দ ব্যবহার করছি। ইংরেজরা কিন্তু একটাই শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে ইউ।
ওকে, তো সেই ইউ একজনও হতে পারে তুমি, আবার ইউ তোমরাও হতে পারে, প্লুরাল নাম্বার। তাহলে ইউ যখন একজনকে বোঝাবে তখন তার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োর সেলফ। দেখো শুধু এফ যোগ করলাম। আর ইউ যখন প্লুরাল নাম্বার মানে অনেককে বোঝাবে তখন হবে ইয়োর সেলভস। ক্লিয়ার? এই যে ভিএস যোগ হয়ে গেল, অনেককে বোঝাচ্ছে। একইভাবে তুমি যখন হি কে করছো রিফ্লেক্সিভ প্রোনাউন তখন হবে হিমসেলফ। যখন তুমি শি থেকে করছো সেটা হবে হারসেলফ। যখন তুমি ইট করছো সেটা হবে ইটসেলফ। আর যখন তুমি দে-কে রিফ্লেক্সিভ প্রোনাউন বানাচ্ছ, তাহলে দে তো একজনকে বোঝাচ্ছে না, দে অনেককে বোঝায়, দে মানে তারা বা ওরা, তখন সেটা হয়ে যাবে দেমসেলভস। তাহলে এই হচ্ছে মূলত আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের লিস্ট। আমরা এখানে যতগুলো পেলাম, এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, এই টোটাল যে লিস্টটা আওয়ার সেলফস দিয়ে, এদেরকে আমরা বলবো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ যুক্ত প্রোনাউন, কারণ এদের সঙ্গে একটা করে সেলফ যোগ আছে। সেলফ, আইদার সেলফ অর সেলফস, ভিএস যোগ আছে। এইখানে তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, দেখো যে বাক্যে আই থাকবে সেই বাক্যেই কিন্তু মাই সেলফ বসবে। যে বাক্যে আই থাকবে না সে বাক্যে কিন্তু আমি মাই সেলফ বসাতে পারবো না। ঠিক একইভাবে যে বাক্যে উই থাকবে আমরা সে বাক্যেই কিন্তু আওয়ার সেলফস ব্যবহার করতে পারবো। যে বাক্যে উই থাকবে না সে বাক্যে কিন্তু আমি আওয়ার সেলফ বসাতে পারবো না। সিমিলারলি যে বাক্যে ইউ থাকবে আমরা সেই বাক্যেই ইয়োর সেলফ, আমরা ইয়োর সেলফ ব্যবহার করতে পারবো। যে বাক্যে ইউ থাকবে না আমরা সে বাক্যে কিন্তু ইয়োর সেলফ ব্যবহার করতে পারবো না। এখানে তুমি আগেই বললাম, ইউ মানে যদি একজনকে বোঝায় তুমি, তাহলে ইয়োর সেলফ হবে। ইউ মানে যদি একের বেশি জনকে বোঝায় সেক্ষেত্রে ইয়োর সেলফ করতে হবে। আচ্ছা, যে বাক্যে হি থাকবে সে বাক্যে হিমসেলফ বসবে। যে বাক্যে শি থাকবে সে বাক্যে হারসেলফ বসবে। এখানে একটা কথা মনে রাখবে, ধরো তুমি কোনো বাক্য পেলে সেখানে হয়তো হি নেই বাট হিমসেলফ বসে আছে, তো এটা তো হতে পারে না। যে বাক্যে হি থাকবে সে বাক্যে হিমসেলফ বসবে, আমি তোমাকে এক্ষুনি বললাম। তাহলে এমন তো হতে পারে হি কার জায়গায় বসে, হি তো কোনো ছেলের জায়গাতে বসে না। ধরো কারোর নাম হচ্ছে সৌরভ, আমি সৌরভ না বলে হি বলতে পারি। আমি রাম না বলে হি বলতে পারি। হ্যাঁ, কারোর নাম হয়তো দেখা যাচ্ছে গৌতম, আমি গৌতম না বলে হি বলতে পারি। তাহলে এই যে বিষয়গুলো, তো যে কোনো ব্যক্তি মানে যদি পুরুষ হয় আমরা তার পরিবর্তে হি ইউজ করতে পারি। তো ধরো তুমি কোনো একটা বাক্য পেলে সেই বাক্যে হয়তো হি নেই বাট কোনো ছেলে বা কোনো মানুষের নাম, পুরুষের নাম দেওয়া আছে, তাহলে কিন্তু তুমি সে বাক্যে হিমসেলফ ব্যবহার করতে পারো। ঠিক একইভাবে যদি কোনো মেয়ের নাম থাকে, হয়তো শি নেই, আমি কি বললাম যে শি থাকলে পরে হারসেলফ বসবে। ধরো কোনো বাক্যে শি নেই, কোনো মেয়ের নাম দেওয়া আছে, সাপোজ রীতা দেওয়া আছে, তাহলে রীতা ডিড দ্য ওয়ার্ক হারসেলফ, রীতা কাজটা নিজে করলো। তাহলে এখানে রীতা আছে, আমি শি নেই বাট শি এর নাউনটা তো ওখানে রয়েছে, রীতা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করে আমরা সেলফযুক্ত ওয়ার্ড বসাবো। ওকে, আচ্ছা এবার দেখো আমরা দেখবো এবার যে এই যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এদেরকে আমরা কোথায় সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব। এক নম্বরে আসছে যখন তুমি দেখবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ প্রোনাউন ব্যবহার করতে পারি। তো এই যে সাবজেক্ট আর অবজেক্ট কোনো সেন্টেন্সে আমরা কি করে বের করি, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট এর মাঝখানে ভার্ব থাকে। তো তোমাদের আমি আগেই শিখিয়েছি, আবারও দেখে নাও, ভার্বটাকে আমাকে আগে বের করতে হবে। সেই ভার্বটাকে আমরা কে বা কারা, ইংরাজিতে হচ্ছে হু, আর কি ইংরাজিতে হচ্ছে হোয়াট। যদি এটা দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাই। তাহলে ভার্বকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই। আবার এই ভার্বটাকেই যদি আমরা কাকে, ইংরাজিতে হচ্ছে হুম, আর কি ইংরাজিতে হচ্ছে হোয়াট, যদি আমরা এই ভার্বটাকেই আবার কাকে দিয়ে প্রশ্ন করি এবং কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাই। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একটা সেন্টেন্সের কী করে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে ঠিক একইভাবে কিন্তু আমরা যখন কোনো সেন্টেন্সে দেখব যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাচ্ছে, আমরা কিন্তু সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল দেখো, তুমি বলছো আই ব্লেমড মাইসেলফ, বাক্যটার মানে হচ্ছে আমি নিজেকেই দোষ দিলাম। ব্লেম মানে দোষ দেওয়া,
তো তোমার কাজ কি সাবজেক্ট অবজেক্ট বের করা। তো এটা হচ্ছে ভার্ব। যদি এটা ভার্ব হয় তাহলে এই ভার্বটাকে তুমি প্রশ্ন করো কে দোষ দিল, আমি দোষ দিলাম, তাহলে আমি হচ্ছি সাবজেক্ট, উত্তর পেয়ে গেলাম। এবার একে প্রশ্ন করো কাকে দোষ দেওয়া হলো, আমাকে, মাইসেলফ মানে আমি নিজেকে। তাহলে দেখো একে প্রশ্ন করে তুমি কিন্তু এই অবজেক্টটা পেলে, তাই না? তাহলে এই যে সাবজেক্ট যাকে আমরা প্রশ্ন করে বের করলাম, অবজেক্ট যাকে আমরা প্রশ্ন করে বের করলাম, এই সাবজেক্ট এবং অবজেক্ট, আইও যে লোক, মাইসেলফও কিন্তু সেই একই লোক, সেই একই লোককেই বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি। ওকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা যে সেলফযুক্ত ওয়ার্ডটা ব্যবহার করলাম একে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি। আরেকটা বাক্য ধরো, তুমি বলছো রাম, আমি দেখো এখানে রাম ইউজ করলাম, আমি কিন্তু এখানে প্রোনাউন হি ইউজ করলাম না, ঠিক আছে? রাম কাট হিমসেলফ। এখানে দুটো জিনিস তোমার লক্ষ্য করো, আমি কিন্তু এখানে ব্যবহার করেছি রাম। আমি তোমাকে আগেই বলেছি যে বাক্যে আই বসবে সে বাক্যেই মাইসেলফ বসবে। আমি কিন্তু এখানে ইচ্ছা করে কিন্তু হিমসেলফ বসাতে পারবো না, হারসেলফ ইউজ করতে পারবো না, কারণ এখানে কিন্তু আই আছে। তাহলে আই থাকলে মাইসেলফই বসবে। তাহলে এখানে রাম আছে, তার মানে এখানে হি আছে, তাই এখানে হিমসেলফ বসে। একদিক থেকে ঠিক আছে। দ্বিতীয় নিয়মটা দেখো ফলো করে, কাট, কাট ইজ দ্য ভার্ব। কাট হচ্ছে, যদি আমরা দেখি কাটের যে তিনটে রূপ, একটা ভার্বের তিনটে করে রূপ থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যাকে আমরা আরও সংক্ষেপে VO1 V2 V3 বলি, অনেকেই বলে। তাহলে দেখো কাটের যে তিনটে ফর্ম, কাট, কাট, কাট। কাট প্রেজেন্ট টেন্সেও যা, পাস্ট টেন্সেও তাই, পাস্ট পার্টিসিপলেও তাই। তাহলে এখানে কিন্তু কাট পাস্ট টেন্সে রয়েছে। ওকে, তাহলে দেখো এখানে ফলো করে দেখো, এই কাটকে আমি যদি প্রশ্ন করি এবার, কে কাটলো? রাম, সাবজেক্ট পেয়ে গেলাম। কাকে? দেখো নিজেকে। আমি কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাচ্ছি? হিমসেলফ। তাহলে এখানে রাম যে লোকটা আর হিমসেলফ যে, দেখো একই ব্যক্তি বা একই জিনিসকে বোঝাচ্ছে, তাই এখানটা কিন্তু সেলফযুক্ত যে শব্দটা সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, নাম্বার 2, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হতে পারে। আমি যেটা তোমাকে বারবার বলছি, ভার্বের অবজেক্ট মানে তুমি কোনো ভার্বকে প্রশ্ন করলে তার উত্তর পেয়ে যাবে। যেমন ধরো শি টট হারসেলফ ইংলিশ, মানে ধরো তুমি বলতে চাইছো সে ইংলিশটা নিজেকে নিজেই শিখিয়েছিল, মানে ও একা একা ইংলিশ পড়েছিল, ওর নিজে নিজে ইংরেজি শিখেছিল আর কি, ঠিক আছে? তাহলে এখানে ফলো করে দেখো, শি আছে তো হারসেলফ আছে, কারেক্ট। টট হচ্ছে আমার ভার্ব, আমি কি বলেছি ভার্বের অবজেক্ট হতে হবে, তাহলে এই ভার্বকে প্রশ্ন করতে হবে। টট টিচ থেকে এসছে, টিচ মানে শেখানো, তার থেকে টিচার কথাটা পাই আমরা। তাহলে টিচ মানে শেখানো, টট হচ্ছে পাস্ট টেন্স। প্রশ্ন করো কাকে শিখিয়েছিল? তাকে, মানে নিজেকে, হারসেলফ মানে নিজেকে। তাহলে এখানে যে হারসেলফ ওয়ার্ডটা দেখো আফটার দ্য ভার্ব আছে, ভার্বের পরে, তাই কিন্তু এখানে এই হারসেলফ ওয়ার্ডটা আমরা রিফ্লেক্স প্রোনাউন বলতে পারি। তাহলে আমরা দেখলাম ভার্বের অবজেক্ট হিসাবে কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফযুক্ত ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। বোঝা? নাম্বার 3, এবার দেখবে প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা সেলফযুক্ত ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন দেখো, হি ইজ অ্যাংরি অ্যাট হিমসেলফ, তার মানে সে রেগে আছে নিজের উপরে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো হি আছে, হিমসেলফ বসলো, একদিক থেকে ঠিক আছে। এবার দেখো অ্যাংরির পরে আমি একটা অ্যাড বসিয়েছি, অ্যাড ইজ দ্য প্রিপোজিশন। তাহলে এই যে সেলফ যুক্ত যে শব্দটা, এ দেখো অ্যাটের পরে গিয়ে বসলো। তাহলে সেলফ যুক্ত শব্দ কিন্তু আমরা অ্যাট বা যে কোনো প্রিপোজিশনের পরে ইউজ করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, নাও তুমি বলছো আই অ্যাম অ্যাশেমড অফ মাইসেলফ। আই আছে, মাইসেলফ আছে, ঠিক আছে। এবার দেখো এই যে মাইসেলফটা কিন্তু অফ প্রিপোজিশনে পরে বসলো। বাক্যটার মানে কি? আমাকে নিয়ে লজ্জা হচ্ছে, আমি লজ্জিত আমাকে নিয়ে, হয়তো আমি এমন কোনো কাজ করেছি এটা আমাকে দেখে আমার লজ্জা হচ্ছে, ঠিক আছে? তো আই অ্যাম অ্যাশেমড অফ মাইসেলফ। তাহলে এখানে দেখো আমরা দেখলাম প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো আমরা দেখো মূলত তিনটে জিনিস শিখলাম। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সেন্টেন্সের একই ব্যক্তি বা একই বস্তু হলে আমরা সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, মানে সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করি। নাম্বার 2 দেখলাম যে আমরা ভার্বের পরে অবজেক্ট হয়ে যদি কোনো সেলফযুক্ত ওয়ার্ড আসে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 3 দেখলাম প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা সেলফযুক্ত ওয়ার্ড পাই, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আবার দেখো কিছু জায়গাতে আমরা কিছু ইডিওম্যাটিক ইউজ পাবো।
ঠিক আছে, ইডিওম্যাটিক ইউজ। ইডিওম্যাটিক ইউজ কেন? কারণ দেখবে এখানটায় ভার্ব আর তার সঙ্গে কোনো সেলফ যুক্ত শব্দ পাবে। ঠিক আছে, সেলফ যুক্ত শব্দ। সাপোজ তুমি কাউকে বলছো এনজয় ইয়োর সেলফ, তার মানে কি? দেখো এখানে কিন্তু ইয়োর সেলফ তুমি বলতে পারো যে এখানে ইয়োর সেলফ বসলো, ইউ কোথায়? আমরা জানি যে কোনো ধরনের ভার্ব যদি কোনো সেন্টেন্স স্টার্ট করে তার আগে অটোমেটিক কিন্তু সাবজেক্ট থাকে হচ্ছে ইউ। এখানে কিন্তু ইউটা উচ্চ আছে। ধরো তুমি বলছো স্ট্যান্ড আপ, তাহলে বাক্যটা শুরু স্ট্যান্ড দিয়ে, তো স্ট্যান্ড ইজ আ ভার্ব, তাহলে তার আগে কিন্তু ইউ উচ্চ আছে। তুমি কাউকে বলছো কাম হিয়ার, তাহলে বাক্যটা কাম দিয়ে শুরু হলো, তাহলে কাম যেহেতু ভার্ব তার আগে কিন্তু ইউ উচ্চ আছে, মানে ইউ কাম হিয়ার। তো অটোমেটিক্যালি ইউ এনজয় ইয়োর সেলফ। তুমি এখানে একজনকে বলছো বলে ইয়োর সেলফ বলছো, তুমি যদি ইউ মানে এখানে অনেককে বোঝাতে তাহলে এখানে তুমি ইয়োর সেলফ করতে পারতে, কোনো অসুবিধা নেই। তো ফলো করে দেখো, আমি এখানে কিন্তু বলছি এনজয় ইয়োর সেলফ। তো ইটস আ ইডিয়ম, তুমি এটাকে একবারে বলতে পারো। কখন বলতে পারো? যখন তুমি কারোর ভালো টাইম এক্সপেক্ট করছো, হ্যাভ এ গুড টাইম, ভালো সময় কাটা, এনজয় ইয়োর সেলফ। তাহলে এই ধরনের কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ইডিওম্যাটিক ইউজ। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা এদেরকে ইডিওম্যাটিক ইউজ বলবো। ওকে, আচ্ছা এবার আমরা দেখব নন রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা নন রিফ্লেক্সিভ প্রোনাউন কারা? যারা দেখবে এমন এমন কিছু ভার্ব আমাদের সামনে আসবে যে ভার্বগুলোর পরে আমরা সেলফযুক্ত শব্দ ব্যবহার করতে পারি না। যেমন ধরো ড্রেস, তোমরা খেয়াল রাখবে ড্রেস মানে যেমন জামা কাপড় হয়, আবার ড্রেস মানে কিন্তু জামা কাপড় পরাও হয়। ক্লিয়ার? এটা ভার্ব কিন্তু। তো অটোমেটিক্যালি আমরা ড্রেস বলতে পারি। আবার দেখো আনড্রেস, আগে যেটা আন যোগ করে দিই, আনড্রেস মানে জামা কাপড় খোলা, এটাও হতে পারে, এটাও ভার্ব। তুমি ধরো তুমি কোনো ওয়ার্ড বলছো ওয়াশ, হাত মুখ ধোয়া। ধরো তুমি কোনো ওয়ার্ড বলছো বেদ, স্নান করা। ধরো তুমি কোনো ওয়ার্ড বলছো চেঞ্জ, জামা কাপড় পরিবর্তন করা। আবার তুমি কোনো ওয়ার্ড বলছো শেভ, শেভ করা। তো এই ধরনের যে শব্দগুলো আছে মূলত এদের পরে আমরা সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। কখন? যখন এরা ফাইনাইট ফর্মে থাকবে, মানে সমাপিকা ক্রিয়া হবে। যখন এরা ফাইনাইট ভার্বে থাকবে তখন কিন্তু এদের পরে আমরা সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। এক্সাম্পল দেখো, ধরো তুমি বলছো একটা এক্সাম্পল, আর ইউ ড্রেসিং ইয়োরসেলফ? এই বাক্যটা তুমি বললে, তুমি কিন্তু বাক্যটা ভুল বললে। কারণ তুমি জানো যে ড্রেস এই শব্দটা যদি ফাইনাইট ফর্মে থাকে তাহলে কিন্তু এর পরে আমরা সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। তাহলে ড্রেসিংয়ের পরে কিন্তু কখনো ইয়োর সেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে না। তাহলে বাক্যটা ইনকারেক্ট। এই বাক্যটাকে কারেক্ট করতে গেলে তোমাকে এখান থেকে সেলফযুক্ত ওয়ার্ডটাকে সরাতে হবে। দেখো বাক্যটা এইবার ঠিক হয়ে গেল, আর ইউ ড্রেসিং। ঠিক আছে, ঠিক একইভাবে আর ইউ সেভিং, আর ইউ ওয়াশিং, তুমি কিন্তু আর ইউ ওয়াশিং ইয়োর সেলফ করতে পারবে না। আর ইউ বেদিং, ঠিক আছে, আর ইউ বেদিং ইয়োর সেলফ করতে পারবে না। ঠিক আছে, তুমি এখানে আমি সবগুলো ইউ দিয়ে করলাম, তাহলে তুমি হি দিয়ে করো, ইজ হি বেদিং, বা হি ইজ, তুমি কোশ্চেন ছেড়ে তুমি স্টেটমেন্টে নিয়ে আসো, হি ইজ বেদিং হিমসেলফ হবে না, হি ইজ বেদিং করতে হবে। কারণ এই ভার্বগুলো যখন ফাইনাইট ফর্মে থাকে তখন এরপরে সে কখনো সেলফযুক্ত ওয়ার্ড নেয় না। তোমরা এই ভার্বগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ড্রেস, আনড্রেস, ওয়াশ, বেদ, শেভ, চেঞ্জ, এদের পরে কখনো কিন্তু কোনো সেলফযুক্ত ওয়ার্ড বসে না। ক্লিয়ার? অনেক কম্পিটিশন পরীক্ষায় তুমি এগুলো পাবে, কিন্তু অনেক ক্লাস লেভেলের পরীক্ষাতেও থাকবে এগুলো। এনিওয়ে এবার দেখো, ঠিক আমি আরেকটা বাক্য লিখব। ধরো তুমি বলছো দ্য ম্যান ইজ unable to dress himself। ফলো করে দেখো, এখানে দেখো আমি কিন্তু ড্রেসের পরে হিমসেলফ দিয়েছি। ঠিক আছে, তো কিন্তু এই ড্রেসটা কিন্তু ফাইনাইট ফর্মে নেই। দেখো এর আগে একটা টু চলে এসছে, যখন আমরা কোনো ভার্বের আগে টু যোগ করে দিই এটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্বের নিয়ে আর একটা ক্লাস পরবর্তী সময় অবশ্যই করব, তখন তোমাদের নিয়ে ভেঙে বলবো। এখন ওটা নিয়ে ভাঙতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো জেনে রাখো যে যখন আমরা এই ভার্বটার আগে টু যোগ করলাম তো ইট বিকামস নন ফাইনাইট ভার্ব। আমি কিন্তু বলছিলাম ফাইনাইট ভার্বে থাকলে পারে তখন তারপরে সেলফযুক্ত ওয়ার্ড বসে না। তো যখন আমরা ড্রেসকে এখানে পেলাম, আমরা ড্রেসকে দেখলাম তার আগে একটা টু বসে আছে, মানে ড্রেসটা তখন হয়ে গেছে নন ফাইনাইট ভার্ব। তাই কিন্তু এরপরে তুমি সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার করেছো, এটা
কারেক্ট, কোনো অসুবিধা এখানে নেই, তুমি করতেই পারো। ওকে, এর সঙ্গে আরেকটা কথা মনে রাখবে, অ্যাভেল আরেকটা ভার্ব, অ্যাবসেন্ট আরেকটা ভার্ব, প্রেজেন্ট আরেকটা ভার্ব, এই তিনটে ভার্ব একটু মনে রাখবে। এরা কিন্তু সব সময় এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন নেবেই নেবে। যেমন ধরো তোমার এটা তো খুব পরীক্ষাতে আসে, অ্যাভেল আই, এই বাক্যটাই পরীক্ষাতে আসে। আই অ্যাভেলড অফ, এরপর সময় অফ বসে, অ্যাভেল অলওয়েজ টেক্স অফ আফটার ইট, অ্যাভেলড অফ দ্য অপরচুনিটি। ঠিক এই বাক্যটাই পরীক্ষায় দেয়, অনেক সময় অপরচুনিটির জায়গায় চান্স দিতে পারে, মানে আই অ্যাভেলড অফ দ্য চান্স এরকম থাকতে পারে। দেখো তুমি জানো যে অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রেজেন্ট এদের পরে সবসময় কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, সেটা কিন্তু যে কর্তা আছে সেই মোতাবেক বসবে। ধরো আই থাকলে মাইসেলফ বসবে, হি থাকলে হিমসেলফ বসবে, শি থাকলে হারসেলফ, এরকম ধরনের কিছু বসবে। তাহলে তোমার এই সেন্টেন্সটা কিন্তু ভুল। কেন? কারণ তুমি অ্যাভেলের পরে এইখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসাওনি। তাহলে এখানে কে বসবে? আছে, এখানে আছে আই, তাহলে এখানে বসবে মাইসেলফ। এইবার কিন্তু বাক্যটা কারেক্ট হলো। তাহলে বাক্যটা দেওয়া হলো আই অ্যাভেলড মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। যতক্ষণ তুমি এখানে সেলফযুক্ত ওয়ার্ড ব্যবহার না করছিলে বাক্যটা কিন্তু ইনকারেক্ট ছিল। ঠিক একইভাবে তুমি অ্যাবসেন্ট নিয়ে কোনো বাক্য বলছো, তখন তুমি বলছো দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল, বাক্যটা কিন্তু ভুল। কেন? কারণ তুমি জানো যে অ্যাবসেন্ট এই ওয়ার্ডটার পরে সবসময় কোনো সেলফযুক্ত শব্দ বসে, তো তুমি এখানে অ্যাবসেন্টের পরে কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসাওনি, তুমি সরাসরি বলেছো দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল, সো ইটস ইনকারেক্ট। তাহলে কারেক্ট কী হবে? দ্য বয় রয়েছে, তাহলে বয়ের প্রোনাউন কী হয়? হি, তাহলে হি থেকে হিমসেলফ করতে হবে। দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল। বুঝতে পেরেছ? সো এই গেল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। এবার আমরা দেখব এমফ্যাটিক প্রোনাউন, EMPHATIC। খুব মজার জিনিস। দেখো তুমি যখনই রিফ্লেক্সিভ প্রোনাউন পড়তে যাচ্ছ অটোমেটিক্যালি দেখবে সেখানে এমফ্যাটিক প্রোনাউন চলে আসবে। বা তোমাকে ধরো কেউ প্রশ্ন করলো যে বলো তো রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে বা কারা, তো তিনি তোমাকে কিন্তু পরের কোশ্চেনটাই করবেন এমফ্যাটিক প্রোনাউন কি এবং কারা, মানে এটা একদম একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো এমফ্যাটিক প্রোনাউন কি জিনিস? এমফ্যাটিক প্রোনাউন কথাটা এসছে এমফাসাইজ থেকে। এমফাসাইজ কথাটার মানে হচ্ছে জোর দেওয়া। তো যখন আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের উপরে যে সেলফযুক্ত শব্দগুলো জোর দিচ্ছে বা যাদেরকে জোর দেওয়ার জন্য আনা হচ্ছে সেই সেলফযুক্ত ওয়ার্ডগুলোকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। দেখো তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন করার সময় যে যে সেলফযুক্ত শব্দ পেলে, তুমি মাইসেলফ পেয়েছো, হিমসেলফ পেয়েছো, হারসেলফ পেয়েছো না, সবাই কিন্তু তুমি দেখলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে এরা কারা? এরা সেলফযুক্ত ওয়ার্ড, এরা কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে বসতে পারে, এরা কোনো সেন্টেন্সে ভার্বের পরে বসতে পারে, এরা নন রিফ্লেক্সিভ হতে পারে, এরকম তুমি পেয়েছো। আবার দেখো যখন এই সমস্ত রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোই মানে সেলফ প্রোনাউনগুলোই যখন কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে বসে ওই সাবজেক্টটাকে জোর দেবে বা অবজেক্টের পরে বসে ওই অবজেক্টটাকে জোর দেবে বা এমফাসাইজ করবে, তখন সেই সেলফযুক্ত ওয়ার্ডটার নামই হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। তার মানে কী দেওয়া হলো জিনিসটা? যে মাইসেলফ আমরা একটু আগে দেখছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই মাইসেলফে কিন্তু আবার হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন যদি তাকে আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্টের পরে বসাতে পারি এবং সেটা সেই সাবজেক্ট বা অবজেক্টকে এমফাসাইজ করতে পারে। যেমন দেখো, তাহলে আই মাইসেলফ ডিড ইট, তাহলে এখানে কি হচ্ছে? দেখো মাইসেলফ এই শব্দটা কিন্তু আই এই সাবজেক্টের পরে আছে। তো আই যে এই সেন্টেন্সের সাবজেক্ট, তুমি কি করে বের করবে? তুমি ভার্বটাকে প্রশ্ন করবে, ডিড মানে করেছিল, কে করেছিল? আমি করেছিলাম, আমি এটা করেছিলাম, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ঠিক পরে দেখো সেলফ ওয়ার্ডটা রয়েছে মাইসেলফ। তাহলে এখানে মাইসেলফ করছে কি? মাইসেলফ এই আইয়ের উপরে জোর দিচ্ছে, আমি এই কাজটা করেছিলাম, আমি জোর দিচ্ছি আমি নিজেই কাজটা করেছিলাম। তো এই ধরনের জোর দেওয়ার সময় তুমি মাইসেলফ ওয়ার্ডটাকে আয়ের পরে ইউজ করবে, আর তখনই কিন্তু মাইসেলফ আর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে না, সে হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। ওকে, আবার আমি কি বললাম, শুধু সাবজেক্টই নয়, দেখো অবজেক্টের পরেও কিন্তু এটা বসতে পারে। যেমন ধরো আই স দ্য গার্ল হারসেলফ। খুব ভালো করে বাক্যটা ফলো করবে। দেখো
আমি কিন্তু এখানে আই ব্যবহার করেছি, আমি কিন্তু এখানে মাইসেলফ ব্যবহার করিনি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো একটু আগে বললাম যে বাক্যে আই থাকে সে বাক্যে মাইসেলফ হবে, তাহলে সে বাক্যে হারসেলফ বসলো কেন? ফলো করে দেখো, আমি কিন্তু এখানে হারসেলফ বসিয়েছি। এই হারসেলফটা কিন্তু অবজেক্টকে কোয়ালিফাই, মানে অবজেক্টের সম্বন্ধে বলছে। কোন মেয়েটা? এই মেয়েটা, ঠিক আছে? তো এই মেয়েটার সম্বন্ধে কিন্তু আমি এখানে বলেছি, তাই আমি এখানে হারসেলফ। কারণ গার্লের প্রোনাউন কি হয়? শি, ঠিক আছে? তাহলে শি থেকে হচ্ছে হারসেলফ। তো এখানে কিন্তু হারসেলফ আইকে বোঝাচ্ছে না, এখানে কিন্তু হারসেলফ এই সেন্টেন্সের যে অবজেক্ট। দেখো তুমি প্রশ্ন করো সকে, স মানে দেখেছিলাম, প্রশ্ন করো কাকে দেখেছিলাম? মেয়েটাকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে এ হচ্ছে অবজেক্ট। তাহলে এই যদি অবজেক্ট হয় তাহলে এর এই যে গার্লের প্রোনাউন কি শি, তাহলে শি থেকে হলো হারসেলফ। তাহলে এখানে যে হারসেলফটা এ কিন্তু এই গার্লটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই গার্লটার সম্বন্ধে বলছে, এই গার্লটাকে জোর দিচ্ছে। আমি মেয়েটাকে দেখেছিলাম, মেয়েটা নিজেই ছিল, মানেটা হচ্ছে তাই। তুমি বলতে চাইছো যে আই স দ্য গার্ল হারসেলফ, তার মানে আমি মেয়েটাকে দেখেছিলাম, মেয়েটা নিজেই ছিল, ওর সঙ্গে আর কেউ ছিল না, মেয়েটা নিজেই ছিল, তুমি এরকম বলতে চাইছো। বাট এইখানে আর জিনিস তোমাদের শেখাবো আমি। দেখো তাহলে আমরা একটু আগে তোমাদের বলে দিচ্ছি, কি বললাম, যে আমরা এমফ্যাটিক প্রোনাউন, যে সেলফযুক্ত ওয়ার্ডগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করেছিলাম তারাই কিন্তু এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু তারা যদি কখন এমফ্যাটিক প্রোনাউন হবে? যদি তারা কোনো সাবজেক্টের পরে বসে বা অবজেক্টের পরে বসে এবং সেই সাবজেক্ট এবং অবজেক্টকে জোর দেওয়া বোঝায়। ক্লিয়ার? এবার ফলো করো, দেখো এমফ্যাটিক প্রোনাউন কিন্তু সেই সেলফযুক্ত শব্দকেও বোঝায় যারা অবজেক্টের পরেই বসবে কিন্তু বোঝাবে কর্তাকে, সাবজেক্টকে বোঝাবে। এখানে কি হয়েছিল? এই যে সেলফযুক্ত ওয়ার্ডটা কিন্তু গার্ল, মানে এই অবজেক্টের পরেই কিন্তু বোঝাচ্ছে, এটা কিন্তু অবজেক্ট সেন্টেন্সের, কিন্তু বসে করেছে কি, এ কিন্তু এই অবজেক্টকেই বুঝিয়েছে, তাই না? কোন মেয়েটা? এই মেয়েটা। কিন্তু এবার আমি যে বাক্যটা লিখবো সেখানে কিন্তু সেই সেলফযুক্ত ওয়ার্ডটা অবজেক্টের পরেই বসে থাকবে, কিন্তু সে বোঝাবে সাবজেক্টকে। যেমন দেখো আই, একই বাক্য লিখছি আবার, আই স দ্য গার্ল মাইসেলফ। ফলো করে দেখো, আমি কিন্তু এখানে আই দিলাম, স দ্য গার্ল, একই বাক্য লিখলাম, শুধু এখানে ছিল হারসেলফ, এখানে মাইসেলফ। দেখো এখানে ফলো করে দেখো, এখানে তো স ভার্ব, আমি প্রশ্ন করছি সকে, কে দেখেছিল? আমি, এটা সাবজেক্ট। কাকে দেখেছিলাম? মেয়েটাকে, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট বেরিয়ে গেলে তো আগেই ভার্ব বেরিয়ে গেছে। এবার আমি দেখো এখানে যে মাইসেলফ বসিয়েছি, এই মাইসেলফের সঙ্গে কিন্তু সাবজেক্টের মিল আছে, আই, আই থেকে মাইসেলফ। তাহলে এই মাইসেলফ কিন্তু এই গার্লটাকে বোঝাচ্ছে না। এখানে যেমন হারসেলফ এই মেয়েটাকে বোঝাচ্ছিল, এখানে কিন্তু মাইসেলফ সাবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে এমপ্যাটিক প্রোনাউনে সেলফযুক্ত ওয়ার্ডস অবজেক্টের পরে বসতে পারে, সে কিন্তু আবার সাবজেক্টকে বোঝাতে পারে। তাহলে এই বাক্যটার মানে কি হবে? আমি নিজেই মেয়েটাকে দেখেছিলাম, আমি নিজেই। আর এখানে মানে কি হয়েছিল? আমি মেয়েটাকে দেখেছিলাম, মেয়েটা নিজেই ছিল। পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক প্রোনাউন কোনো সাবজেক্ট বা অবজেক্টের পরে বসতে পারে, বসে সেই অবজেক্ট বা সেই সাবজেক্টটাকে এমফাসাইজ করে, মানে জোর দেয়, অথবা অবজেক্টের পরেই বসে আবার সাবজেক্টকে জোর দিতে পারে। এরকমও হতে পারে, যেটা আমরা এখানে দেখলাম, অবজেক্টের পরে বসলো, বসে সাবজেক্টকে জোর দিয়ে বোঝাচ্ছে। আর একটা কথা মাথায় রাখবে, কখনো কখনো কোনো সেলফযুক্ত শব্দ, এই মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেয়ার সেলফ, সরি, আর একটা কথা মনে রাখবে, কখনো কোনো সেলফযুক্ত শব্দ, ধরো তুমি মাইসেলফ বলছো, হিমসেলফ বলছো, হারসেলফ বলছো, এরা কখনো কোনো সেন্টেন্স শুরু করতে পারে না। তুমি কখনো বলতে পারবে না মাইসেলফ ক্যান ডু ইট, কখনো হবে না, বাক্যটা ভুল। আই, তুমি বলতে পারো আই মাইসেলফ ক্যান ডু ইট, সেটা হতে পারে, ঠিক আছে? আই ক্যান ডু ইট তো হতেই পারে, কিন্তু কখনো মাইসেলফ সেন্টেন্স শুরু করতে পারবে না। তো মূলত এই গেল আমাদের রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের সম্বন্ধে আলোচনা। দেখো এবার আমরা দেখব রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে কিছু বেসিক পার্থক্য। দেখো তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনও সেলফযুক্ত ওয়ার্ড পেলে, আবার এমফ্যাটিক প্রোনাউনও তুমি কিন্তু সেলফযুক্ত শব্দই পেলে। তুমি যে মাইসেলফটাকে বলছিলে রিফ্লেক্সিভ প্রোনাউন, তুমি সেই মাইসেলফটাকেই আবার বলছো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ব্যবহার, তুমি কোথায় সেন্টেন্সকে ব্যবহার করছো, কীভাবে ব্যবহার করছো। দেখো তুমি যদি কখনো দেখো কোনো সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসাবে কোনো সেলফযুক্ত শব্দ বসে আছে, তো সেটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার যদি তুমি দেখো কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে কোনো সেলফযুক্ত ওয়ার্ড বসে আছে, তো সেটাও কিন্তু অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। আর ঠিক এমপ্যাটিক প্রোনাউনটা কি? কোনো সেন্টেন্সে ঠিক সাবজেক্টের পরেই বসে আছে এবং সাবজেক্টটাকে জোর দিচ্ছে, সেটা মানে আমাদের আই মাইসেলফ, রাম হিমসেলফ, ঠিক তখন রামের পরেই আমি হিমসেলফ ব্যবহার করলাম, তো
তো এখানে কিন্তু হিমসেল বলটা রামের উপরে জোর দিচ্ছে, রাম নিজেই কোনো কাজ করেছে সেই ধরনের ক্ষেত্রে, অথবা কোনো সেন্টেন্সের অবজেক্ট তার ঠিক পরে তুমি কোনো যুক্ত ওয়ার্ড পেয়েছো, সেটা কিন্তু এমপ্যাথিক প্রোনাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা আমার কথা মনে রাখবে, রিফ্লেক্সিভ প্রোনাউন যে সেন্টেন্সে আছে, আমরা কি দেখলাম যে ধরো প্রোনাউন প্রিপোজিশনের পরে আমরা সেলযুক্ত ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তো তুমি যদি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্সে না লেখো তাহলে বাক্য কিন্তু অর্থহীন হয়ে যায়। যেমন তুমি বলছো আই অ্যাম অ্যাশেমড অফ, তুমি আর মাইসেলফটা বললে না, অফ বলে তুমি ফুল স্টপ দিয়ে দিলে, এই বাক্যের কিন্তু কোনো মানে হবে না, বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এমফ্যাটিক প্রোনাউনে তুমি যে সেলফযুক্ত ওয়ার্ডটা ব্যবহার করেছো সাবজেক্টের পরে কিংবা অবজেক্টের পরে, তুমি নাও লেখো ওকে সেই সেলফযুক্ত ওয়ার্ডটাকে, তাও কিন্তু সেন্টেন্সটা মিনিং করবে। যেমন ধরো আই মাইসেলফ ডিড ইট, তো তুমি এখানে মাইসেলফ ওয়ার্ডটাকে লিখলে না, শুধু বললে আই ডিড ইট, দেখো তাও বাক্যটার মানে হয়। তাহলে এই গেল মোটামুটি আমাদের রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে কিছু বেসিক পার্থক্য। তো এই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই কিন্তু অনেক বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবে। তোমাদের কমেন্ট এবং লাইক আমার কাছে কিন্তু একটা বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।